নিষেধাজ্ঞা কি, কত প্রকার ও কি কি? নিষেধাজ্ঞা কখন জারি করা হয়? নিষেধাজ্ঞা কখন প্রত্যাহার করা হয়? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইনবিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি সুরায়া মুশরিফা। আমি সুমাইয়া মুকাররিমা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 52 থেকে 57 পর্যন্ত। সো লেটস গেট গোয়িং। প্রথমে সেকশন 52। সেকশন 52তে আলোচনা করা হয়েছে আদালত কিভাবে নিরোধমূলক প্রতিকারটি দিয়ে থাকে। আদালত তার ইচ্ছাধীন ক্ষমতার মাধ্যমে স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করার মাধ্যমে এই নিরোধমূলক প্রতিকারটি দিয়ে থাকে। এরপর সেকশন 53। সেকশন 53তে আলোচনা করা হয়েছে স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে নিষেধাজ্ঞা বা ইনজাংশন কি। নিষেধাজ্ঞা বা ইনজাংশন হলো যখন আদালত কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো কাজ না করার বিষয়ে যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তখন তাকে বলা হয় নিষেধাজ্ঞা বা ইনজাংশন। নিষেধাজ্ঞা বা ইনজাংশনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা 1 স্থায়ী নিষেধাজ্ঞা, 2 অস্থায়ী নিষেধাজ্ঞা এবং 3 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এখানে স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞাটি হলো নিরোধমূলক প্রতিকার, আর 3 নম্বরে বাধ্যতামূলক নিষেধাজ্ঞাটি হলো আদেশমূলক প্রতিকার। এখন জানবো অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে। অস্থায়ী নিষেধাজ্ঞা হলো যখন কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য অথবা আদালত কর্তৃক পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যখন আদালত কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো একটি নির্দিষ্ট কাজ করা হতে বিরত থাকতে বলে তখন তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। উদাহরণস্বরূপ ধরুন আমি একটি বাড়ির মালিক, তো আমার বাড়ির পার্শ্ববর্তী যে মালিক তিনিও মনস্থির করলেন তিনি তার বাড়িটি তুলবেন, কিন্তু তিনি যখন তার বাড়ির কাজ আরম্ভ করলেন তখন আমার মনে হলো তিনি যদি তার পুরো বাড়িটি কমপ্লিট করেন তাহলে আমি স্বাভাবিকভাবে যে আলো বাতাস পেতাম তা আমার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। তখন এই সংখ্যায় আমি আদালতে তার বিরুদ্ধে একটি মামলা করলাম। তো এই ক্ষেত্রে দেখা যাবে আদালত আমার বিবাদী পক্ষকে এই মর্মে একটি নিষেধাজ্ঞা প্রদান করবেন যে তিনি আগামী 2 মাস অথবা 3 মাসের মধ্যে তার বাড়ির কাজটি তিনি আর ধরতে পারবেন না। অর্থাৎ আদালত কর্তৃক পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমার বিবাদী পক্ষকে অপেক্ষা করতে হবে। এই যে নিষেধাজ্ঞাটি আদালত প্রদান করলো এটি সাধারণত মামলা চলাকালীন সময়ই আদালত প্রদান করে থাকে। সিপিসি অর্থাৎ কোড অফ সিভিল প্রসিডিউর এর বিধিবদ্ধ নিয়ম অনুসারে আদালত এই ধরনের নিষেধাজ্ঞাগুলো প্রদান করে থাকে। এরপর স্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞা হলো যখন কোনো একটি মামলার শুনানির পর বা হিয়ারিংয়ের পরে ওই মামলার বৈশিষ্ট্য বা গুণাগুণের উপর ভিত্তি করে যখন আদালতে কোনো একটি কাজ করার বিষয়ে যখন স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রদান করবেন তখন তাকে বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা। উদাহরণস্বরূপ ধরুন একটু আগে আমি যে কেসটি সম্পর্কে আলোচনা করলাম সেখানে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদানকালে আদালত আমার বিবাদী পক্ষকে বলেছিল যে 2-3 মাসের মধ্যে আপনি আপনার বাড়ির কাজ ধরতে পারবেন না, কিন্তু আদালত সেক্ষেত্রে যদি তাকে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে তাহলে সেক্ষেত্রে আদালত তাকে বলবে যে আপনি এইভাবে আর কখনো বাড়ি তুলতে পারবেন না, আপনি যদি চান আপনার বাড়িটা আপনি অন্যভাবে তুলতে পারবেন যাতে করে বাদী পক্ষকে কোনো অসুবিধা না পড়তে হয়, অর্থাৎ তার স্বাভাবিক যে আলো বাতাস সে পেত তা যেন বহাল থাকে। এরপরই সেকশন 54। সেকশন 54-এ আলোচনা করা হয়েছে আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে থাকে। এখানে 5টি গ্রাউন্ডের কথা আলোচনা করা হয়েছে যে 5টি গ্রাউন্ডে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে থাকে। প্রথমত, যেখানে বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার, যেমন আমার একটা সম্পত্তি আমি অন্য একজন ব্যক্তির নিকট আমি জিম্মা দিলাম, তখন এই সম্পর্কিত যদি কোনো সমস্যা হয় জিম্মা চুক্তি সম্পর্কিত তখন আদালত আমাকে নিষেধাজ্ঞা মূলক প্রতিকারটি দিবে। দ্বিতীয়ত, যেখানে বাদীর যে অধিকারটা লঙ্ঘিত হয়েছে সেই ক্ষতিটা নির্ণয় করার কোনো মানদণ্ড নেই। তৃতীয়ত হলো যখন অধিকারটা এমনভাবে লঙ্ঘিত হয় তখন সেই ক্ষতিপূরণটা আর্থিকভাবে দিয়ে সেটার প্রতিকার পর্যাপ্ত হয় না। এবং চতুর্থ হলো যখন এমন কোনো সম্ভাবনা থাকে না যে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে। এবং অ্যাট লাস্টে যেটা হলো যখন বিচার বিভাগীয় বিভিন্ন জটিলতা কমানোর জন্য আদালত এই চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা দিয়ে থাকে।
এরপর সেকশন 55। সেকশন 55-এর আলোচ্য বিষয় হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে। আমি আগেই বলেছি বাধ্যতামূলক নিষেধাজ্ঞাকে আদেশমূলক নিষেধাজ্ঞাও বলা হয়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান কর্তৃক কোনো ক্ষতির সম্মুখীন হয়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে তাদের বিরুদ্ধে যখন মামলা করে, তখন আদালত কর্তৃক উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যেই উক্ত কাজ না করার বিষয়ে যে নিষেধাজ্ঞা প্রদান করে থাকে, তখন তাকে বলা হয় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। উক্ত বাধ্যতামূলক নিষেধাজ্ঞা যখন আদালত কর্তৃককে দেওয়া হবে, তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই কাজ না করতে তারা বাধ্য থাকবে। উদাহরণস্বরূপ ধরুন, আমি আগে যে কেসটি স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, সেই একই কেসের ক্ষেত্রে যদি আদালত বাধ্যতামূলক নিষেধাজ্ঞা প্রদান করে থাকে, হয়তো বা আদালত বলতে পারে যে আপনি যতটুকু পরিমাণ বাড়িটি করেছেন, আপনি বাড়িটি ভেঙে ফেলুন। আদালত কর্তৃক যদি এই ধরনের কোনো আদেশ আসে, তাহলে আমার বিবাদী পক্ষ কিন্তু সেই আদেশটি শুনতে বাধ্য থাকবে। এরপরেই সেকশন 56। সেকশন 56-এ আলোচনা করা হয়েছে আদালত কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে। অর্থাৎ আমি যদি আদালতে নিষেধাজ্ঞার জন্য মামলা করি, আদালত তখন আমাকে নিষেধাজ্ঞা দিবেন না। এই ক্ষেত্রে এখানে মোট 12টি ক্ষেত্রের কথা বলা হয়েছে, যে 12টি ক্ষেত্রে আদালত মূলত এই নিষেধাজ্ঞাটা প্রত্যাখ্যান করে। চলুন দেখে নেওয়া যাক সে 12টি ক্ষেত্র কী কী। প্রথমত, কোনো একটি মামলা দায়ের করার পর আদালত একবার নিষেধাজ্ঞা দেওয়ার পর বাদী যদি বারবার নিষেধাজ্ঞা চায়, তখন সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা দিবেন না। দ্বিতীয়ত, কোনো একটা আদালতের কোনো একটা মামলার কার্যধারা বন্ধ রাখার জন্য আমি যদি অন্য একটি আদালতে গিয়ে নিষেধাজ্ঞা চাই, আর সেই ক্ষেত্রে যদি যে আদালতে আমি নিষেধাজ্ঞাটা চাইলাম সে আদালতের অধীনস্থ যদি ওই আদালতটি না হয়, তবে সেক্ষেত্রে আদালত এই নিষেধাজ্ঞাটা জারি করবে না। ধরুন ঢাকা জজ কোর্ট এবং নারায়ণগঞ্জ জজ কোর্ট, এখানে মধ্যে আমি ঢাকা জজ কোর্টে একটি মামলা চলমান আছে, তো আমি নারায়ণগঞ্জ জজ কোর্টে গিয়ে আমি বললাম ওই মামলাটি যেন বন্ধ থাকে, আপাতত যেন স্থগিত থাকে, সেজন্য আপনি একটি নিষেধাজ্ঞা দিন। যেহেতু ঢাকা জজ কোর্ট নারায়ণগঞ্জ জজ কোর্টের অধীনস্থ না, সেহেতু নারায়ণগঞ্জ জজ কোর্ট কখনোই আমাকে এই নিষেধাজ্ঞাটি দিবেন না। তৃতীয়ত, কোনো একজন ব্যক্তি আইন প্রণয়ন কর্তৃপক্ষের নিকট কোনো বিষয়ে আবেদন করতে পারবেন না, এই মর্মে আদালত কখনোই কোনো নিষেধাজ্ঞা দিবেন না, অর্থাৎ সে ব্যক্তি আবেদন করতে পারবে। চতুর্থ, কোনো সরকার বিভাগের কোনো একটি সরকারি কর্তব্যের অথবা কোনো বিদেশি সরকারের সার্বভৌম কোনো কাজে হস্তক্ষেপ করার জন্য আদালত কখনোই নিষেধাজ্ঞা জারি করবেন না। পঞ্চম, কোনো ফৌজদারি কার্যধারা চলাকালীন ওটা বন্ধ করার জন্য আদালত কখনোই নিষেধাজ্ঞা দিবেন না। ষষ্ঠ, যে ক্ষেত্রে কোনো একটি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করা যায় না এবং সেই চুক্তি ভাঙাও যাবে না, এক্ষেত্রে আদালত কখনোই নিষেধাজ্ঞা জারি করবে না, অর্থাৎ চুক্তিটি ভাঙা যাবে। এরপরে সপ্তম, যখন এটা একটা স্পষ্ট নয় যে এটি আসলে একটি উৎপাত, সেক্ষেত্রে আদালত কখনোই নিষেধাজ্ঞা জারি করবে না। উদাহরণ হিসেবে, যেমন আমি যদি আদালতে গিয়ে যদি বলি যে রহিম আমার জমিটার বিষয়ে অনেক হুমকি ধুমকি দিচ্ছে, তো এটার জন্য যদি আমি আদালতে গিয়ে যদি মামলা করি, তখন আদালত ইনকোয়ারি করার পর যদি দেখে যে না, আসলে রহিম তো আমাকে তো কোনো বিরক্ত করেনি, কোনো একটা উৎপাতও তো কোনো সৃষ্টি করেনি, তো সেক্ষেত্রে আদালত কখনই রহিমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে না। অষ্টম, যেখানে কোনো একটি চুক্তির নিয়ম অথবা কোনো একটি চুক্তির শর্ত নিয়মিতভাবে কোনো একটি পক্ষ ভেঙে যাচ্ছে এবং অপর পক্ষ নিষেধও করছে না, কোনো কিছু বলছেও না, এবং সেই পক্ষ যদি আদালতে গিয়ে যখন মামলা করবে নিষেধাজ্ঞার জন্য, তখন আদালত ইনকোয়ারি করার পর যদি দেখে যে না, তো ওই যে পক্ষ আদালতে এসে মামলা করেছে সে পক্ষের একটা মনোসম্মতি ছিল এই চুক্তির শর্ত, এই চুক্তির নিয়মগুলো ভাঙার ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে আদালত কিন্তু এই নিষেধাজ্ঞাটা জারি করবে না। নবম, যে ক্ষেত্রে বাদী একই ধরনের প্রতিকার কোনো একটি সাধারণ কার্যধারার মাধ্যমে পেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আদালত এই নিষেধাজ্ঞা জারি করবে না। এরপর হলো দশম, যখন আবেদনকারী অথবা আবেদনকারীর কোনো প্রতিনিধি এমন কোনো আচরণ করলো যেটা আসলে অশোভনীয়, তো সেক্ষেত্রেও কিন্তু আদালত এই নিষেধাজ্ঞাটা জারি করবে না। যেমন ধরুন, যদি আদালতে যদি কোনো মারামারি করলো, এক্ষেত্রে। 11 নম্বর হলো, যখন মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর অথবা বাদীর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই,
তখন সেই ক্ষেত্রে আদালত কিন্তু আর এই নিষেধাজ্ঞাটা জারি করবেন না। এরপর সেকশন 57। সেকশন 57-এর আলোচনার বিষয় হলো নেতিবাচক চুক্তি পালন করার জন্য নিষেধাজ্ঞা। এই সেকশনে বলা হয়েছে যদি কেউ কারোর সাথে কোনো একটি কাজ করবে না এই মর্মে যদি কোনো একটি চুক্তি সম্পাদন করে এবং আদালতের কাছে যদি কোনো একটি নিষেধাজ্ঞা চাওয়া হয়, তখন আদালত এই মর্মে একটি নিষেধাজ্ঞা প্রদান করবেন যেন উক্ত কাজটি না করা হয়। কিন্তু সেই একই চুক্তির মধ্যে যদি বিবাদী পক্ষকে অন্য একটি কাজ করার বিষয়ে যদি বলা হয়ে থাকে, তবে আদালত সেক্ষেত্রে বিবাদী পক্ষের উপরে কোনো বাধ্যবাধকতা রাখতে পারবেন না। এটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন ব্যাপার। সে ইচ্ছে করলে কাজটি করতেও পারে, আবার নাও করতে পারে। আদালত এই ক্ষেত্রে তাকে বাধ্য করতে পারে না। কিন্তু যে কাজটি না করার বিষয়ে তাকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার উপরে, সে সেটা করতে পারবে না। উদাহরণস্বরূপ ধরুন আমি একজন পেইন্টার, আমার সাথে একটি কোম্পানির চুক্তি হলো এই মর্মে যে আমি আগামী 2 মাস আমি শুধুমাত্র তাদের কোম্পানির হয়ে পেইন্টিংসের কাজ করব এবং এই 2 মাসের মধ্যে আমি অন্য কোনো কোম্পানির কোনো কাজ করব না। এখন আদালতে যদি এই মর্মে একটি নিষেধাজ্ঞা চাওয়া হয়, তখন আদালত এই মর্মে আমাকে একটি নিষেধাজ্ঞা প্রদান করবেন যে আমি অন্য কোনো কোম্পানির হয়ে কাজ করব না। কিন্তু সে একই চুক্তিনামায় যদি আমাকে অন্য কোনো কাজ করার জন্য যদি বাধ্যবাধকতা করা হয়, তবে সেক্ষেত্রে কিন্তু আদালত আমাকে উক্ত কাজটি করার জন্য কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না। আমি ইচ্ছে করলে কাজটি করতেও পারি, নাও করতে পারি, আদালত আমাকে বাধ্য করবে না। যেহেতু আমি একজন শিল্পী, আর কন্ট্রাক্ট অ্যাক্ট অনুসারে কোনো একজন শিল্পীর কর্মকাণ্ডকে কখনো চুক্তি দিয়ে বাইন্ডিং করা যাবে না। আর সেই ক্ষেত্রে আদালত আমাকে আমার কোনো কাজ করার ক্ষেত্রে আমাকে কোনোভাবে বাধ্যবাধকতার মধ্যে রাখতে পারবে না। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।